প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জন্মলগ্ন থেকেই বিভিন্ন অসহায়ত্বের মধ্যে দিন পার করেন, কিন্তু বাংলাদেশে শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে তারা বেশ ভালো চিকিৎসা পাচ্ছিলেন, এখনও পেয়ে যাচ্ছে। তবে সরকারের একটি অর্ডারে যখন থেকে বলা হয়েছে যে এখানে চিকিৎসকদেরকে আর রাখা হবে না, তারপর থেকে কিন্তু এক ধরনের অশান্তি তৈরি হয়েছে এই পরিবারগুলোর মধ্যে, এবং যারা দায়িত্ব পালন করছেন তারাও এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন। আসলে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি নেওয়া হলে এই যে ভুক্তভোগী তারা কি বিপদের মধ্যে পড়বেন, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বিষয় আমরা দিয়েছি সংকটে শিশু বিকাশ কেন্দ্র। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে তিনজন অতিথি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, এসছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক অজন্তা রানী সাহা, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ও কাউন্সেলিং সাইকোলজিস্ট, টরন্টো, কানাডা। সঙ্গে আরও আছেন ডাক্তার তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমেই অধ্যাপক অজন্তা রানী সাহা, আপনার কাছে একটি শিশু বিকাশ কেন্দ্রের পরিচয় জানতে চাই। মানে কাকে আমরা, কোন প্রতিষ্ঠানকে শিশু বিকাশ কেন্দ্র বলছি, কি আছে এর ভিতরে, কারা চিকিৎসা পাচ্ছে? শিশু বিকাশ কেন্দ্র 2009-এ প্রতিষ্ঠিত হয়, এবং আমরা যদি বলি যে যিনি উদ্যোক্তা এবং প্রতিষ্ঠার সাথে কাজ করেছিলেন তিনি অধ্যাপক লাইলা জামাল খান। উনি শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং এই প্রজেক্টের মাধ্যমে 35টি মেডিকেল কলেজে এই বিভাগগুলো কবে প্রতিষ্ঠা করেছিলেন? 2009-এ। 2009। এবং তারপর থেকে যেটা হয়েছিল যে পর্যায়ক্রমে বেড়ে এখন 35টাতে, প্রথমে শিশু হাসপাতালে, তারপরে 5টা মেডিকেল কলেজে, এইভাবে 35টা। এবং এই মেডিকেল কলেজগুলোতে যেখানে শিশু বিকাশ প্রতিষ্ঠা করা হয়েছে ওখানে 5 জন করে একটা গ্রুপ তৈরি করা হয়। একজন চিকিৎসক, একজন থেরাপিস্ট, একজন চাইল্ড সাইকোলজিস্ট, অফিস ম্যানেজার এবং ক্লিনার। কারণ আমরা জানি যে এই প্রতিবন্ধী বাচ্চা, আমরা এই কেন্দ্রগুলোতে আমরা স্নায়ু বিকাশ প্রতিবন্ধীদের সেবা দেওয়া হয়, অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি এবং বুদ্ধি প্রতিবন্ধীদের। আমরা জানি যে এই রকম সমস্যায় যারা আক্রান্ত, এই বাচ্চাটা, একটা বাচ্চা এসেই কিন্তু এই জায়গাটাকে নোংরা করে ফেলতে পারে। সেই জন্য একজন ক্লিনার খুব আবশ্যক, যে সার্বক্ষণিক এই জায়গাটাকে পরিষ্কার করে যখন আমরা এক্সামিন করি। বা কিন্তু সেই জায়গাতে একজন ক্লিনার তো আসলে অনেক কম, মানে কিছুই করতে পারে না, হয়তো পেরেশানির মধ্যে থাকে। সে সারাক্ষণই কাজ করে, সারাক্ষণ তাদেরকে যখন এক্সামিন করে এই জায়গাটা ক্লিন করে দেওয়া, মুছে দেওয়া, সব কাজগুলো কিন্তু তারা করে। তাহলে এই 4 ধরনের ভুক্তভোগীকে সেবা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী, বাকি যারা প্রতিবন্ধী তাদেরকে কারা চিকিৎসা সেবা দেওয়া হয়? বাকি প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী সুরক্ষা আইন যেটা 2013-তে, ওখানে ডিফাইন করা হয়েছে যে স্নায়ু বিকাশ প্রতিবন্ধী, অস্নায়ু বিকাশ প্রতিবন্ধী। অর্থাৎ যেমন দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এরকম অনেকগুলো প্রতিবন্ধিতা আছে। সেগুলো অন্য জায়গায় বা জেনারেল পেডিয়াট্রিক্সের আন্ডারে, অর্থোপেডিক্স, এইরকম জায়গায় তারা চিকিৎসা পেয়ে থাকে। স্পেশালাইজড দৃষ্টি প্রতিবন্ধীরা অপথলমোলজি ডিপার্টমেন্টে, শ্রবণ প্রতিবন্ধীরা ইএনটিতে এইভাবে সেবা পেয়ে থাকে। কিন্তু মূলত শিশু বিকাশ কেন্দ্রে আমরা স্নায়ু বিকাশ প্রতিবন্ধীদের সেবা দিয়ে থাকি 4টা গ্রুপকে। কিন্তু এই 4টা গ্রুপ একটি ছাতার নিচে আসার পরে এবং যাদেরকে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা তো একটা খুব ভালো ডিসিপ্লিনের মধ্যে এসছে। মানে এরপরে কেমন উপকার পেল আমাদের স্নায়ু প্রতিবন্ধীরা, সেটি যদি বলেন। আমরা যেটা বলি যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ইন্টারভেনশন। জন্মের পরেই একটি শিশুকে নিয়ে বাবা মা খুব অস্থির হয়ে যায় যদি স্বাভাবিক বিকাশ না হয়। বাচ্চাটা অস্থির, বুঝতে পারছে না, কথা বলছে না বা ইন্টারাকশান করছে না। তখন তাদের যে একটা জায়গা, ভরসার স্থল ছিল শিশু বিকাশ কেন্দ্র। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি যখন ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক হিসেবে ছিলাম, সারা বাংলাদেশের যে প্রশাসনিক যারা কাজ করে, যেমন টিএনও, সিভিল সার্জন, তারপরে আমাদের জেলা প্রশাসক, এডিসি, ডিসিরা কিন্তু আমাকে ফোন করতো, বলতো যে ম্যাডাম আমাদের বাচ্চাটাকে কোথায় পাঠাবো। এবং দেশের মানে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে যারা প্রশাসনিক পর্যায়ে আছে তাদের ছেলেমেয়েরাও কিন্তু এসে আমার ঢাকা মেডিকেলে বা সোহরাওয়ার্দী মেডিকেলে সেবা নিচ্ছে, এবং তারা উপকৃত হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি তাদেরকে ডায়াগনোসিস করতে পারবো, এবং আমরা দেখেছি যে ইন্টারভেনশন দিলে একটা বড় সংখ্যক স্নায়ু বিকাশ প্রতিবন্ধীকে ইনক্লুশন, আমরা যেটা বলি যে ইনক্লুসিভ সোসাইটি তৈরি করা, তাদেরকে নর্মাল স্রোত ধারায় নিয়ে আসা যায়। এবং আমাদের মূল টার্গেটটাই সেখানে, যে আমরা তাদেরকে
মূল স্রোত ধারায় নিয়ে আসতে চাই। সেই এক্সাম্পল আপনার পরিবারে আছে, আমি সেই জায়গায় আসবো। ডাক্তার তোশিবা রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও মানে কতগুলো শিশু বিকাশ কেন্দ্র আছে, কোথায় কোথায় আছে এগুলো যদি বলেন, এবং কি পরিমাণ শিশুরা এখানে সেবা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। ঢাকায় আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে 5টি, সেখানে তো আছেই। তারপরে আছে সিলেট, চিটাগং, এভাবে যদি আমরা ধরি তাহলে 24টি হচ্ছে বিভাগীয় আর মেডিকেল কলেজগুলোতে, এবং বাকি 11টি হচ্ছে জেলা পর্যায়ে। তো এইভাবে 35টি শিশু বিকাশ কেন্দ্র কাজ করছে একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে। তো আমরা যেটা করি, ইচ অ্যান্ড এভরি ডেতে আমরা একই ধরনের পেশেন্ট দেখি না, আমরা প্রতিদিন নিউ পেশেন্ট দেখছি, কিন্তু আমাদের স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত স্পেশাল আরও কয়েকটা ক্লিনিক আছে। আচ্ছা, যেমন এভরি স্যাটারডেতে আমরা অটিজম ফলো আপ ক্লিনিক রান করি, অ্যান্ড এভরি সানডে অ্যান্ড মন্ডেতে আমরা যেটা সেরিব্রাল পলসি বা যেসব শিশুরা খেতে পারছে না, অপুষ্টিতে ভুগছে, কারণ আমরা জানি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা যে কোনো ডেভেলপমেন্টাল ডিলের পিছনে কিন্তু নিউট্রিশন একটা বিশাল ফ্যাক্টর। তো যে শিশুটা ম্যালনিউট্রিশনে ভুগছে অথবা দেখা গিয়েছে আইসোলেটেড একটা শুধুমাত্র ডমিনে তার সমস্যা, হয়তো শিশুটা শুধু তার ফাইন মোটরের প্রবলেম, আদারওয়াইজ তার স্পিচ, কগনিশন, বিহেভিয়ার সব কিছু ঠিক আছে, সেই ধরনের শিশুগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে সানডে এবং মানডেতে ফলো আপ করি। যেই শিশুদের শুধু স্পিচে প্রবলেম, স্পিচ ডিসঅর্ডার, স্পিচ ডিলে অথবা স্ট্যামারিং, অথবা বাচ্চাটার হয়তো তালু কাটা বা ঠোঁট কাটা ছিল, সেজন্য শিশুটা এখন সাফার করছে, সেই ধরনের শিশুদেরকে আমরা টিউসডেতে দেখি। আর এভরি ওয়েডনেসডেতে আমরা এপিলেপসি ক্লিনিক রান করি, যেখানে শিশুরা খিঁচুনি, মৃগী রোগে ভুগছে, সেই ধরনের শিশুদেরকে আমরা ওয়েডনেসডেতে ফলো আপ করি। আরেকটা হচ্ছে আমাদের খুব ইন্টিগ্রাল একটা পার্ট আমাদের কাজের, সেটা হলো এভরি থার্সডেতে, সেখানে আমরা নিউবর্ন স্ক্রিনিং করি। আমাদের ম্যাডাম যেটা শুরুতেই বলছিলেন যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ইন্টারভেনশন শুরু করা, যদি আমরা সেটা করতে চাই তাহলে কিন্তু আমাদের রুট লেভেলে যেতে হবে, 0 ডের বাচ্চাগুলোকে আমাদের ইনক্লুড করতে হবে। আমরা একটু ভেবে দেখি, যদি একটি শিশু আমার কাছে 1 মাস বয়সে আসে, সেই শিশুটিকে যদি আমরা আর্লি ইন্টারভেনশন শুরু করি, তার ফলো আপ ক্লিনিকগুলোতে আমরা বেশি প্রোগ্রেশনটা পাবো, নাকি যেই শিশুটা 3 বছর বা 4 বছর বয়সে সেম প্রবলেমটা নিয়ে আসছে তাদেরকে আমরা বেশি ফলো আপ ক্লিনিকে আমরা সাকসেসটা বেশি পাবো? অবভিয়াসলি আমরা যদি একদমই অল্প বয়সী শিশুদেরকে আর্লি ডায়াগনোসিস করে ইন্টারভেনশনটা শুরু করি, তাহলেই কিন্তু আমরা সেটা করতে পারবো। এবং এভরি থার্সডেতে আমরা এনআইসিউর যতগুলো বাচ্চা অ্যাডমিটেড থাকে, প্রত্যেকটা বাচ্চাকে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি, এবং ইনিশিয়াল স্টেজে আমরা একটা কাউন্সিলিং করি, যেন পরবর্তীতে বাচ্চাটার 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বয়স পর্যন্ত যেন আমাদের কাছে থাকে। এবং আমরা ফোন নাম্বার দিয়ে দিয়ে আমাদের শিশু বিকাশ কেন্দ্র প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং জেলা সদরের একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারটাকে মেনটেন করবে, এই পেশেন্টগুলোকে কে ফলো আপ করবে, ফোন করবে যে আপনার তো ডেট আছে, বা আপনার বাচ্চার বয়স তো এখন 3 মাস বা 6 মাস চলছে, আপনি কি ফলো আপে এসেছিলেন, এগুলো করার জন্য কিন্তু অফিস ম্যানেজার, এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। এবং বিশ্বব্যাপী এবং WHO এবং ইউনিসেফ বলছে যে আমরা যদি আর্লি ইনভেস্টমেন্ট করি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের বেলায়, তাহলে কিন্তু একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য সেটা হাইলি একটা ক্যাপাসিটি হবে, আমাদের জন্য রিটার্নস আসবে। দ্যাটস ইট। ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর, আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশের যে মডেলের কথা বলা হচ্ছে যে শিশু বিকাশ কেন্দ্র, এবং যার পর থেকে মানুষ একটি কমপ্লিট প্যাকেজ পাচ্ছে, আপনি তো কানাডায় থাকেন, দেশে মাঝে মাঝে আসেন, ওইখানে আসলে এই স্নায়ুজনিত সমস্যা যারা আছেন তাদের ট্রিটমেন্ট কিভাবে চলে? আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, যে ইন্টারন্যাশনালি কীভাবে স্নায়ুজনিত বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রিটমেন্ট হয়। তো অলরেডি অজন্তা ম্যাম এবং ডক্টর তোশিবা রহমানের কথা থেকে একটা জিনিস তো সুস্পষ্ট, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রিটমেন্টটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ। সো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে দ্য ফার্স্ট পারসন যিনি প্রোভাইড করে থাকেন রিগার্ডিং ডায়াগনোসিস এবং ডেভেলপমেন্টাল ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে ডক্টর। তারপর তো গ্র্যাজুয়ালি থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং অ্যাজ ওয়েল এস আদার স্টাফ। তো এই প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে বাইরের কান্ট্রিতে গভর্নমেন্ট ইজ অলসো এ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, মানে তারাও কিন্তু রেসপন্সিবিলিটিস নিচ্ছে ফর দ্য স্পেশাল চিলড্রেন। আমাদের দেশে যেটা হচ্ছে যে সরকারিভাবে শিশু বিকাশ কেন্দ্র এবং এই জায়গাগুলোতে এটা খুবই ক্ষুদ্র পরিসরে হচ্ছে। ওইখানে আপনি ইন্টারন্যাশনালি প্রোভাইডেড দেখবেন যে গভর্নমেন্ট তাদেরকে একটা চার্জ দিচ্ছে, প্রত্যেকটা স্পেশাল চিলড্রেনের জন্য গভর্নমেন্টের একটা বাজেট থাকে, অর্থাৎ তাদের ফিনান্সিয়াল বার্ডেনটা প্যারেন্টসকে নিতে হচ্ছে না, তাদের মেডিকেশনের জন্য একটা বাজেট থাকে। অলসো দ্য বিহেভিয়ার, অর্থাৎ আপনি একটা পেশেন্ট ট্রিটমেন্টে যাচ্ছে, একটা নর্মাল পারসন ট্রিটমেন্টে যাওয়া আর একটা অটিস্টিক বেবি স্পেশাল অটিজম সেক্টরে যাওয়া, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। দে আর গেটিং দ্য প্রায়োরিটি অ্যাট অল দ্য টাইম। শুধু যে এখানেই সীমাবদ্ধ ব্যাপারটা কিন্তু তা না, তাদেরকে স্কিল্ড করে ডেভেলপ করে তোলা হচ্ছে, যেন
ইন জেনারেল একটা পার্সনের মতো গোয়িং ফরওয়ার্ড তারা যে কোনো জবে, বিজনেসে অথবা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে, পার্টিসিপেট করতে পারে, ইনক্লুডিং স্পোর্টস, যে ক্ষেত্রটা কিন্তু আমাদের দেশে অনেক সংকীর্ণ বা খুবই কম। আমরা এখানে বাংলাদেশে আসার পরে ধরেন রাস্তাঘাটে একটা জিনিস দেখি যে স্পেশাল চাহিদা সম্পন্ন শিশু, ওনারা হয়তো ভিক্ষাবৃত্তি করতেছেন বা করতেছেন না, তার মানে পুর পিপলদের যারা একেবারেই খুব গরিব মানুষ, তাদের ঘরেও তো শিশু জন্ম নিচ্ছে বা প্রতিবন্ধী শিশু হচ্ছে। তো সরকারিভাবে আমি যদি এই ক্ষেত্রটাকে আরও বেশি ভাস্ট করতে না পারি, এই সার্ভিসটা লোয়ার কস্টে যদি প্রোভাইড করতে না পারি, তাহলে তো এই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? বাংলাদেশের শিশুদের, স্পেশাল শিশুদের স্কিল্ড বলতে কিন্তু আসলে ভোকেশনাল ট্রেনিং পর্যন্তই সীমাবদ্ধ থাকে। খুব টপ লেভেলে জব করা এটাও খুব বেসরকারিভাবে আছে, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রতিবন্ধী কোটা আছে, ভোকেশনালটাও এমন ভাবে ডিজাইন করা হয়েছে, সেটাও একটা প্রতিবন্ধীদের পর্যায়ে গেছে আর কি, কোনো ভাবে মানুষ কিছু করতে পারছে না। এবং গত 1-2 মাসে আমি নিউজগুলো দেখার পরে মানে আই ওয়াজ বিং সারপ্রাইজড যে বেশ কিছু নিউজ চ্যানেলে প্লাস পত্রিকাতে যেটা দেখলাম যে এখন শিশু বিকাশ কেন্দ্রে ওনারা চাচ্ছেন যে নিউ পার্সন ইনক্লুড করে, ওল্ড যারা স্কিল্ড আছে ইনক্লুডিং ডক্টরস তাদেরকে বাদ দিয়ে নতুন মানুষ নেবেন, তাদের স্কিল ডেভেলপ করবেন। এইটা তো আসলে মানে আই ওয়াজ লাফিং, হাউ কুড ইট পসিবল। ওই জায়গাতে আমি আসবো, অধ্যাপক অজন্ত রানী সাহা, আপনার কাছে জানতে চাই যে মানে যেটি আলোচনা আসছে হয়তো এমন যে মেডিকেল কলেজে একজন নিউরোলজিস্ট তো আছেনই, মানে তিনি থাকলে আবার কেন শিশু বিকাশ কেন্দ্রে আলাদা করে আরেকজন দরকার, তাই না? কিন্তু আমরা তো পৃথিবীতে আসলে সাব স্পেশালিটি, সুপার স্পেশালিটি কত জায়গায় না যাচ্ছে। একটা মেডিকেল কলেজ যে পরিমাণ লোডের ওপর থাকে, সেই লোডের পরে তিনি আলাদা করে শিশু বিকাশ কেন্দ্রে যাবেন, বা আপনাদের যেমন ক্লিনিক আলাদা আলাদা করা আছে সেই দিনগুলোতে তিনি অ্যাভেলেবল হবেন, এটি তো আসলে সম্ভব না, কোনোভাবে এটি সম্ভব না। তাহলে বাদ দেয়া হচ্ছে কি শুধু চিকিৎসককে, মানে এই সিদ্ধান্ত এসছে নাকি? সিদ্ধান্তে যেটা ওনারা প্রস্তাব প্রস্তাব দিয়েছে, এখনো তো এক্সিকিউট হয়নি, এক্সিকিউট এখনো হয় নাই। আমরা আশা করছি যে যদি সরকার অনুধাবন করতে পারে, করা উচিত। কারণ আমার যদি সোরার দিতে, আমি মনে করি আমার 3 জন নিউরোলজিস্ট আছে। আমার ইনডোরে হসপিটালে এতগুলো রুগী ভর্তি থাকে যে তারা এই রুগী দেখে এবং শিশু আউটডোরে রুগী দেখে তারা কিন্তু সময় পায় না। 3জনই কি শিশু নিউরোলজিস্ট? এই 3 জনের জন্য শিশু নাকি হচ্ছে অ্যাডাল্টদের? না, শিশুর 3 জন আছে। আচ্ছা, মানে তাদের যে আমার ভর্তি রুগী দেখে তাদের সময় পাওয়া যায় না। বটে। তারা যে আউটডোরে, যেটা আমরা তসিবার কাছে শুনলাম যে আমাদের রোস্টার করা আছে, এবং স্পেশালি আমরা শিশু বিকাশ কেন্দ্রে যেই সেবাটা দিই সেটা হচ্ছে ডায়াগনোসিস করা, বাবা মাকে কাউন্সিলিং করা, ওয়ে ফরওয়ার্ড দেখানো যে এরপরে সে কোথায় যাবে। সেই জায়গাটা কখনোই চাইল্ড নিউরোলজিস্টের পক্ষে সম্ভব না। আমি ইতিমধ্যে আমাদের যে পেডিয়াট্রিক চাইল্ড নিউরোলজির যিনি সম্পাদক আছে তার সাথে কথা বলেছি যে আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলেন, যে গভর্নমেন্ট যেটা চিন্তা করেছে আপনি কি পারবেন সেই সেবাটা দিতে। যেহেতু আপনি পারবেন না, সম্ভব না, আমি প্র্যাকটিক্যালি দেখছি যে এটা সম্ভব না, তাহলে কি হবে? আমাদের সারা দেশের যে বাচ্চাগুলো এই সেবাটা পাচ্ছিল, এই সেবাটা থেকে তারা বঞ্চিত হবে। অ্যাকচুয়ালি আমরা এই শিশুদেরকে, শিশু বিকাশ কেন্দ্রকে আরও আপগ্রেড করা প্রয়োজন। আমি যেটা মনে করি যে একজন যে শিশু বিকাশের ডক্টর আছে তার পক্ষেও সম্ভব হয় না অনেক সময়। কারণ আমি তো যখন 5টা রুগী দেখবে প্ল্যান করেছে, আমি দেখা যায় যে রেফার করে আরও 2টা রুগী পাঠালাম, তার জন্য ওভারবার্ডেন হয়ে যায়। সেই জায়গায় আমরা কোথায় এটাকে আপগ্রেড করব, আরও উন্নত করব, সেটা না করে যদি এখানে বাদ দিয়ে দিই, এটা খুবই খারাপ ডিসিশন হবে। আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য, জনগণের জন্য খুব, মানে অর্ডারটা যেদিন হয়েছে আমরা পড়েছি, এরপরে এখন পর্যন্ত এটি কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে? এটা কি রিভিউয়ের পর্যায়ে আছে নাকি? আমি সেটা হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে, আমি সঠিক কোন পর্যায়ে আছে সেটা বলতে পারবো না। নাকি এটা থামানোর জন্য ডাক্তার তসিবার রহমান আপনার কাছে জানতে চাই যে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা কোথাও গিয়েছেন কিনা? আমরা গণমাধ্যমে কিছু রিপোর্ট হতে দেখেছি, এটা ছাড়া মানে এটি বন্ধ করার জন্য কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন বা সরকারের সাথে আপনাদের কোনো ডায়ালগ বা কিছু হয়েছে? না, আমাদের প্রতিষ্ঠান থেকে, যেমন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেন পুনর্বহাল রাখা হয় জনবলগুলোকে, সেভাবে কিন্তু চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, এবং সেটা স্বাস্থ্য অধিদপ্তর চাইছে এটা বন্ধ না হোক। হ্যাঁ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের যে লাইন ডিরেক্টর, উনি কিন্তু হচ্ছে আমাদের মানে অর্গানোগ্রামের মধ্যে উনি আমাদেরকে সুপারভাইজ করেন। রিসেন্টলি যেটা হয়েছে, লাইন ডিরেক্টর স্যারের পোস্টটাই অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। সো হোয়াট ক্যান উই সে? এটার জন্য সো আই থিঙ্ক যে এখন আমরা যে কথা বলছি এই কথাগুলোই হয়তো বা
আমরা সবাইকে জানানোর জন্য হয়তো বা বলছি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। কিন্তু মানে এটা নিয়ে কোনো আদালত পর্যন্ত রিট টিট এতদূর তো কিছু হয় এখন না পর্যন্ত হয়নি। কিন্তু আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আসলে শিশু বিকাশ কেন্দ্র 35টা, একটা হচ্ছে যে জনগণের, আমি যদি আমার সেবা গ্রহীতাদের পক্ষে বলি, তাদেরই উচিত রাস্তায় দাঁড়ানো, আমি যেটা মনে করি যে তাদের উচিত যে আমরা সেবাটা কোথায় পাবো। আর শিশু বিকাশ কেন্দ্রের যারা এত বছর ধরে কাজ করে আসছে তাদেরকে যদি আমরা এখন বাদ দিয়ে দিই, তারা কোথায় যাবে? ও তারা কথা, সেটাও তো একটা প্রশ্ন। এটাও যাবে, সে বেসরকারিতে গেল বা কোথাও গেল, কিন্তু মানে মূল সংকটে তো পড়ে গেল আসলে যারা সেবা গ্রহীতা। অ্যাকচুয়ালি যারা সেবা গ্রহীতা, আমরা তো প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন করেছি, প্রতিবন্ধী এনডিডি প্রোটেকশন ট্রাস্ট করেছি, এগুলো সবগুলোর উদ্দেশ্য হয়েছে প্রতিবন্ধীদের আমরা স্কিলনেস ডেভেলপ করতে চাই, তাদেরকে ইনক্লুশনে নিয়ে আসতে চাই এবং মূল স্রোত দ্বারাই নর্মাল জীবনযাপন করতে দিতে চাই। তো তাদের যে এন্ট্রি পয়েন্টটা, সেটা বন্ধ করে দিলে আমাদের তো আর কোনোটাই থাকলো না, সেটাই মূল বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ধরে নিলাম চিকিৎসক নাই শিশু বিকাশ কেন্দ্রে, দেশ বলি আর বিদেশ বলি গল্প তো আসলে একই রকম। চিকিৎসক ছাড়া শুধু থেরাপিস্ট বা অন্যান্য যারা যারা আছে তাদেরকে দিয়ে আসলে এই চিকিৎসা বা এদের সুস্থতা কতটুকু সম্ভব? না, শুধু থেরাপিস্ট দিয়ে চিকিৎসা সম্ভব না, কারণ দিস ইজ এ ডিসএবিলিটি। এটা একটা বডির ডিফর্মিটি হোক, ব্রেনের ডিফর্মিটি হোক, যে কোনো অসুখ সুস্থ হওয়ার প্রথম ধাপ হচ্ছে আর্লি ডায়াগনোসিস অথবা প্রপার ডায়াগনোসিস। তো প্রতিবন্ধিত একটা শব্দ, বাট এটা তো একটা ব্রড স্পেকট্রাম আছে। এই ডিজিজের আন্ডার এক একজনের এক এক ধরনের প্রবলেম হইতে পারে। কারো হয়তো মোটর ডিসেবিলিটি হইতে পারে, কারো কথা বলার সমস্যা হইতে পারে, কারো হয়তো চিন্তাভাবনার ডিফর্মিটিস হইতে পারে। সো আমার ডায়াগনোসিস যদি কারেক্ট না হয়, প্রপার ইনস্ট্রাকশন যদি না আসে, তাহলে ওই যে থেরাপি লাগবে কি না, বা স্পিচ থেরাপি হোক, মোটর থেরাপি হোক, এই জিনিসগুলো দিয়ে তো একটা বাচ্চা সুস্থ হবে না। সো একটা ডাক্তার হচ্ছে প্রথমে তার ডায়াগনোসিস করবে, তার ট্রিটমেন্ট প্ল্যান সাজাবে, সেইটা ওয়াইজ বাকি পিপল যারা আছে উইদিন দিস ডিসিপ্লিন, সেইটার মধ্যে হচ্ছে তারা কাজ করবে। তো চিকিৎসক ছাড়া সারা ওয়ার্ল্ড ওয়াইডই তো এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ বাইরের কান্ট্রিতে একটা সাবজেক্ট আছে অটিজম অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এটার উপর কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আছে। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটা কিন্তু একটা নন মেডিকেল পার্সনও করতে পারে। হি কুড বি অ্যান অটিজম স্পেশালিস্ট, বাট সে তো একটা পেশেন্টকে ট্রিট করতে পারবে না, সে একটা পেশেন্ট দেখতে পারবে না। সো ইউ অলওয়েজ নিড এ ডক্টর টু ট্রিট এ স্পেশালি অ্যাবল চাইল্ড। সো এটা ইম্পসিবল। এবং বাইরে তো আসলে চিকিৎসকরাই তো এটার সাথে ক্লোজলি আছেন, ওনারাই ক্লোজলি আছেন। এবং ওই যে ম্যাম যে কথাটা বললো, প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে ফার্স্ট জিনিস হচ্ছে আর্লি ডায়াগনোসিস, আর এটা হচ্ছে যে আমি যদি প্রিভেনশন করতে পারি। সো এই জন্য যে রিসার্চ ফ্যাসিলিটিস যেটা দরকার, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ওরা চিন্তা করতেছে যে মানে আমরা এটার উপর কত বেশি পরিমাণে ওয়ার্কশপ করতে পারবো, রিসার্চ করতে পারবো। আর আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে এই দুইটা ঘটনার উপর বেস করে দেখা যাচ্ছে যে আমরা আরও 100 বছর পিছিয়ে যাচ্ছি, আমরা ডাক্তারই বাদ দিয়ে দিতে চাচ্ছি। দে আর থিঙ্কিং টু এস্টাবলিশ রিসার্চ ল্যাব টু প্রিভেন্ট অল অফ দিস স্টাফ। আর আমরা এখানে কি করতেছি, ট্রিটমেন্ট তারা অল্প পরিসরে যেটা পাচ্ছে সেটাও কাট অফ করতে চাচ্ছি। এইটা একটা বিগ ড্রব্যাক। এখন এই অবস্থায় এসে আমি যদি বাংলাদেশে একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে ইন্টারন্যাশনালি কোলাবোরেট করার চিন্তা করি, আমি যদি ক্ষেত্র বাড়াই, আমার 35টার জায়গায় 70টা যদি হয় শিশু বিকাশ কেন্দ্র, আমার যদি ডাক্তার জনবল আমি আরও বাড়াই, আমি ইন্টারন্যাশনালি এটা প্রেজেন্ট করতে পারবো। এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে কিন্তু অনেক এনজিও আছে, অনেক অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে। সো ইভেন দো বাংলাদেশের জন্য এই ক্ষেত্রকে বড় করাটা বেনিফিশিয়াল, দে উইল ডোনেট ইউ, তারা ডোনেট করবে, মানুষজন জানবে ইন্টারন্যাশনাল সেমিনারে যে হ্যাঁ এটা এমন একটা কান্ট্রি। এবং রিসার্চের জন্য হইলেও কিন্তু তারা এই দেশে আসবে। তো এটারে স্টপ করার চাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাকে যত বেশি ভাস্ট করা যায় ততই আমাদের জন্য লাভ। আমি ডাক্তার তোশিবা রহমান আপনার কাছে আসবো। শুধু ম্যাডামের কাছে একটা বিষয় আমি একটু জানতে চাই যে আমাদের দেশে দেখবেন যে একটা রাজনৈতিক দৈন্যতা আছে, যে কে কোনটা শুরু করেছে সেটা পরের কন্টিনিউশন না থাকা, বন্ধ করে আমরা দেখি না আসলে কার। মানে আপনারা কি মনে করেন যে আসলে এরকম কোনো কারণ, বা আসলে যে বাজেট আগে দেওয়া হয়েছিল সেটারও তো অনেক ধরনের নয়ছয় হয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি। আসলে যেভাবে আপনার নিজেরই তো একজন শিশু একটি আছে যাকে আপনি মানুষ করছেন, আপনি জানেন যে এটার যুদ্ধ কত বেশি। মানে এরকম কোনো পরোক্ষ কোনো কারণ থেকে আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হলো কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? আমার মনে হয় যে এটা সঠিক বিষয় হবে না, কারণ এটা যদি হওয়া উচিত না,
এবং আমি মনে করি সেটা না। যারা ডিসিশন মেকিংয়ে আছে, যখন ওপিগুলো তারা বন্ধ করে দিয়েছে, প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে, পরবর্তী যে প্ল্যান করবে সেই প্ল্যানে যেতে হয়তো গভর্নমেন্ট কিভাবে চিন্তা করছে, কিন্তু হেলথের বিষয়টা এবং শিশু বিকাশের বিষয়টা একদম খুবই জরুরি যে ওনাদেরকে এটা ভাবতেই হবে। এখানে কোনো আদারওয়াইজ অপশন আমি মনে করি। আপনারা আশাও করছেন যে আসলে এখানে ব্যাক করতে হবে, আসলে আমি এটা খুবই মনে করি, আমি খুব পজিটিভ চিন্তা করি যে আমরা যদি গভর্নমেন্টকে বুঝাইতে পারি এবং ডিসিশন মেকিং এ যারা আছে তাদেরকে বুঝাইতে পারলে তারা এই বিষয়টা ফিরে আসবে। এবং আচ্ছা, আমি একটু জাস্ট একটু বলি, এই যে ডক্টর মুস্তাফিজের, আমি অস্ট্রেলিয়ায় রিসেন্টলি গিয়েছিলাম ডাউন সিনড্রোমের উপরে একটা পেপার প্রেজেন্ট করতে, এবং ওখানে আমি দেখে আসছি ওরা যে ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে যেটা করে, ওদের তো ওই স্পেশাল সার্ভিস আছে এবং ওই সার্ভিস টিম গাড়ি নিয়ে বাড়িতে আসে, বাবা মার নো হেডেক, বেবিটাকে নিয়ে চলে যায় এবং তাদের স্পেশাল স্কুলিং হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে, বিকালে তাদেরকে নিয়ে পার্কে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে এবং ছবি তুলে তুলে বাবা মাকে পাঠাচ্ছে যে বাবা মা তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের মতো কাজ করো। আমার ওই ফ্রেন্ড ডক্টর বলছে তুমি তোমার কাজ করো, নো প্রবলেম, এই যে তোমার বাচ্চা এখানে আছে, আমরা তোমার বাচ্চার এই কাজ করছি। কিন্তু এইভাবেই হয়, ওরা ভিডিওতে যে ছবি পাঠাচ্ছে, ভিডিও ক্লিপ পাঠাচ্ছে যে আজকে তোমার বাচ্চা এই যে হেসেছে, তোমার বাচ্চা এই কাজটা করেছে, অথচ আমরা এখানে শুরুর যে আইডেন্টিফিকেশন সেখানে হেরে যাচ্ছি। মনে হয়, আমি মনে করি যে হারবো না আর কি। ডাক্তার তোশিবা রহমান, আপনার কাছে জানতে চাই যে যতদিন থেকে আপনি ঢাকা মেডিকেলেই ম্যাডামের সঙ্গে তো কাজ করছেন পুরো সময় ধরে, মানে যারা যথাসময় এসেছে বা লেট করে এসেছে, যারা চিকিৎসা নিচ্ছে, তাদের রিকভারি রেটটা কীরকম, এটার কোনো আপনাদের কাছে পর্যবেক্ষণ আছে কিনা, খাতা কলমের পর্যবেক্ষণ আছে কিনা, বা এটি ছাড়া যারা আসতে পারছে না তাদের গল্প তো আসলে বলে লাভ নেই, মানে সেই রিকভারি রেট সম্পর্কে একটু পর্যবেক্ষণ জানতে চাই। রিকভারি রেট যদি আমি বলতে চাই তাহলে ডিজিজ ওয়াইজ তারা কি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, সেটা অনেক বেশি ভাস্ট হয়ে যাবে আমি মনে করি। তো আমি অত তাত্ত্বিকভাবে না বলে আমি জাস্ট বলতে চাই এভরি মান্থে আমরা ডাটা অ্যানালাইসিস করি, এবং ডাটা অ্যানালাইসিসে আমরা দেখি যে ইচ অ্যান্ড এভরি মান্থে আমরা নিউ পেশেন্ট দেখছি হয়তো 150 to 180, বাট আমাদের ফলো আপে আসছে 450+। সো যে পেশেন্টটা আমার কাছে 2 বার 3 বার 4 বার আসতেছে, তার মানে কিন্তু সে স্যাটিসফাইড এবং সে ইমপ্রুভিং, দ্যাটস ওয়াই কিন্তু সে কাম ব্যাক করছে। এবং আমাদের ফলো আপ ক্লিনিকগুলো লাস্ট 10 ইয়ার্স ধরে কিন্তু অনেক বেড়ে গিয়েছে, ইনিশিয়ালি সেটা একটু কম ছিল। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে বিশ্বব্যাপী যে আমাদের এখন রিসার্চগুলো হচ্ছে, সেই রিসার্চে বলছে যে নেক্সট 2050 মানে 2050 সাল নাগাদ ইউএসের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার 1:1 হয়ে যেতে পারে, মানে আশঙ্কা করা যাচ্ছে। সো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ডে বাই ডে যেভাবে বাড়ছে নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং আমরা জানতাম কাজ করতে করতে যে এগুলো আরও বাড়ানো হবে, নেক্সট আরও 15টা শিশু বিকাশ কেন্দ্র এস্টাবলিশ হবে, তাহলে আমাদের উপরে যে প্রেশারটা আছে সেটা একটু কম হবে। কারণ একজন ডক্টর ফুল টাইমটা দিচ্ছে হচ্ছে সকাল একদম ওপিডি টাইমটা পর্যন্ত একজন ডক্টর, আমার অল্টারনেটিভ কিন্তু কেউ নাই। যেমন আমার অল্টারনেটিভ কেউ নাই, এই শিশুটা আসলে ঢাকা মেডিকেল তো সেন্টার অফ এক্সেলেন্স বাংলাদেশের মধ্যে, এখানে অপশনাল অন্য কোনো ডক্টর নাই যে আমার কাজটা করে দিবেন। দিস ইজ নট বিকজ দ্য ক্যামেরা ইজ অন দ্যাট আই এম টকিং অ্যাবাউট, নো, এটাই হচ্ছে রিয়েলিটি। আপনারা যদি যান সরজমিনে যদি আপনারা দেখেন সেটাই হবে, সেটাই কিন্তু ট্রুথ। এবং ম্যাম তো আমাদের সঙ্গে কাজ করেছেন, এবং আমরা 10 টাকার একটি টিকিট কেটে শিশুটা যেভাবে আমাদেরকে দেখায়, এবং আমি আরেকটু বলতে চাই একটা পেশেন্টকে মিনিমাম আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে একদম মিনিমাম 20 মিনিটস টু 40 মিনিটস, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট টুলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে গেলে 2.5 আওয়ারও লাগছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোয়ালিটি সার্ভিসটা দিচ্ছি। ঠিক আছে, আমি অধ্যাপক অজন্তা রানী সাহা ধরে নিলাম যে ডাক্তারকে এখান থেকে বাদ দেয়া হলো, কিন্তু এরকম একটা মডেল যেই সিস্টেমে একটা সরকারি কেন্দ্র যেভাবে সেবা দিচ্ছে, এরকম সিস্টেমের কি বেসরকারি মডেল আছে কোথাও, যে ঠিক আছে আমি এখন টাকা দিয়েই নিব একটা জায়গাতে, এত ওয়েল এস্টাবলিশ আছে কিনা? ওয়েল এস্টাবলিশড আমাদের ওই যে এবার কেয়ারে আছে, কেয়ার তো মানুষের বহু না, আমি সেই জন্যই বলছি যেই এক দুটো আছে, টাকা থাকলে তো ওই যে কেনাডাতে গিয়েও নিবে সে যিনি গ্রামে থাকে। আমি সব সময় সরকারি যে প্রোগ্রামগুলো যেখানে মিটিংয়ে আমি তাদেরকে বলি যে সরকার একবার ডিসিশন নিয়েছিল যে প্রতিটা উপজেলা একটা করে বিশেষ সেন্টার করবে।
আমি বলেছি সেটা অসম্ভব না, কারণ উপজেলার এই প্রান্তে যে থাকে তাকে উপজেলা পর্যন্ত যাওয়ার মতো তার এবিলিটি নেই, অনেকের যাওয়ার সুযোগ নাই। কাজে আমাদের মূল টার্গেট কিন্তু গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে দেয়। এবং অনেকে তো আসলে প্রতিবন্ধী শিশুকে নিয়ে বের হবে না বলেই বাসায় থেকে যায়, বেরই হয় না। আমি যেমন এই কয়েকদিন আগে মুন্সিগঞ্জে গিয়ে একটা বেবিকে দিয়েছি, সেরিব্রাল পলসি বেবি না, সেটা এখন বড় হয়ে গেছে, সারা জীবন সে বিছানায় শুয়ে আছে, যতদিন বেঁচে আছে 18 বছর, ওরা কখনো বাইরে নিয়েই আসেনি। তো কাজী তার পক্ষে সম্ভব না ঢাকায় এসে সেবা নাও, বা আর অর্থনৈতিকভাবে যে আবার কেয়ারে গিয়ে সেবা নেবে, বারডেমে এসে সেবা নেবে, সেরকম আর্থিক সঙ্গতিও বেশিরভাগ মানুষের নাই। কাজেই সরকারকে এটা রিথিঙ্ক করতেই হবে, এগুলো তো রাখতেই হবে, অবশ্যই এটা এক্সটেন্ড করতে হবে। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে ডাক্তার মোস্তাফিজুর রহমান আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে তো আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট আর থেরাপি দিয়েই কোনোভাবে একটু বাদ দিয়ে রাখতেছি আর কি, হ্যাঁ, কিন্তু মানে কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এই রোগীদের ক্ষেত্রে তো অনেক অনেক বেশি। সেটি বাংলাদেশে কি হয়, বা আপনি মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে কেমন হয়, এটা পার্থক্যটা একটু জানতে চাই। একটা প্রেগনেন্সি একটা মায়ের জন্য 9 মাসের জার্নি, একেবারেই 9 মাসের জার্নি। যে কোনো মা 9 মাসের প্রেগনেন্সি পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে তার এক্সপেকটেশন হবে আমার বাচ্চা নর্মাল হবে। বাচ্চা যদি নর্মাল না হয়, কোনো ধরনের সমস্যা নিয়ে জন্ম নেয়, এটা মায়ের জন্য ধাক্কা, বাবার জন্য ধাক্কা, পুরো ফ্যামিলির জন্য ধাক্কা, আর যে সাফারার তার জন্য তো আসেই। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে মানুষ সমাজ থেকে বুলিংয়ের শিকার হয়, বিভিন্ন মিথের শিকার হয় যে এটা পাপের ফসল, এটা অভিশাপ বা সামথিং লাইক দিস। কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আপনি বললেন, এটা যে শুধু ওই পেশেন্টের দরকার তা না, পেশেন্টের দরকার, ওর মায়ের দরকার, রিলেটিভসের দরকার, ইনলস ফ্যামিলির দরকার, এন্টায়ার সোসাইটির দরকার। উই হ্যাভ টু নো, আমাদের জানতে হবে যে এটা কি, কেন, এবং এইটার জন্য মারে ব্লেম করা, উনি তো স্ট্রাগল করবে আজীবন। অজন্তা ম্যাম যে কথাটা বললেন যে 40 বছর বয়সে যার প্রতিবন্ধকতা আছে তার তো আসেই, তো তার সাফারিংস তো আপ টু ডেথ শেষ হবে না, এবং তার সেই সাফারিংস পর্যন্ত ফাইট করবে তো হচ্ছে তার মা বাবা। আমরা যদি তাদেরকে আরও বেশি পরিমাণে আঘাত দিই তাহলে তো ওনারা যেতে পারবেন না, সেই পর্যন্ত যাইতে পারবে না। সো মাকে কাউন্সিলিং করা, বাবাকে কাউন্সিলিং করা, ফ্যামিলির আদার মেম্বারদের কাউন্সিলিং করা, এটা ফ্যামিলির মধ্যে একটা টিম মেক করতে হবে। এই কাউন্সেলিংটা বাংলাদেশে কেমন হয়? হয় না আমার যতদূর ধারণা। আপনারাই যতটুকু করেন? আমরা যতটুকু করি, আমি আমাদের একটা ন্যাশনাল লেভেলের প্রতিষ্ঠান আছে সুইট বাংলাদেশ, আমি 2 টার্ম সুইট বাংলাদেশের মহাসচিব ছিলাম। তখন আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম যে আমি প্রত্যেকটা জেলা প্রশাসনে গিয়ে একটা করে ওয়ার্কশপ করব শুধু অফিসারদের কাউন্সেলিং করার জন্য, এবং আমি করেও ছিলাম অনেকগুলো। তারপরে আমি আর নাই ওখানে, কিন্তু আমি চলে ব্যস্ততার কারণে থাকতে পারি নাই। আর এই প্রসঙ্গে বলতে চাই যে স্পোর্টস নিয়ে আমি কাজ করি স্পেশাল অলিম্পিকের সাথে। তো আমাদের একটা স্পোর্টস অধিদপ্তর আছে, ওই অফিসে একদিন একটা মিটিংয়ে আমাকে ডাকলো, যিনি কর্মকর্তা উনি বলছেন যে প্রতিবন্ধী সন্তান, এই যে এই মিথটা যে ম্যাডাম বাবা মাদের একটা মানে যিনি এখানে এক্সিকিউটিভ করবেন তিনি বলছেন যে কোনো একটা পাপের ফল বা কোনো একটা ত্রুটি থেকেই হয়, অর্থাৎ এই যে যারা এক্সিকিউট করবে তাদেরকে কাউন্সেলিং মাস্ট প্রথমেই সরকারের ওই কাউন্সেলিং যাদের করবেন সেই মানে টেরিটরিটা অনেক বড়, রাষ্ট্র সহ আর কি। ডাক্তার তোশিবা রহমান আপনার কাছে জানতে চাই যে আমরা এই প্রতিবন্ধিতার ক্ষেত্রে স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধিতা, সেখানে দেখি যে সব একটু লেট করে আসে। আপনি যেটা বলছিলেন যে 1 বছরে আসলে যেমন ফলাফল 4 বছরের ফলাফল তো সেরকম না, কিন্তু আপনারা সচেতনতার ওই মাত্রাটা সমাজে কেমন দেখেন? একেবারে কত কম বয়সে একদিনেও চলে আসে কিনা, বা লেটে কত বছর বয়সে আসে, মানে এই সিনারিওটা একটু জানতে চাই। হ্যাঁ, এই সিনারিওটা হয়েছে আমাদের যখন ইনিশিয়ালি আমরা ক্লিনিকগুলো রান করতাম তখন কিন্তু থার্সডেতে আমাদের বসেই থাকতে হতো। আমাদের ওই ক্লিনিকটার নামই হলো ওয়েল বেবি ক্লিনিক, মানে ভালো শিশুদের ক্লিনিক। সে ভালো শিশু তো আর এখানে আসতো না, কারণ ভালো শিশু তো হসপিটালে আসবে না। তখন আমরা কি করতাম যে অন্যান্য ওপিডি যে কারণেই বাচ্চাগুলো আসতো তার সাথে নিশ্চয়ই অন্য একটা সিবলিং থাকতো বা প্যারেন্টস থাকতো, আমরা ওনাদেরকে ধরে নিয়ে আসতাম। এবং আমাদের কিন্তু সাইকো সোশ্যাল কাউন্সিলিং বলেও একটা ক্লিনিক আছে, তখন আমরা সেখানে কাউন্সিলিং করতাম যে আপনার বাচ্চাটার হয়তো আজকে ঠান্ডা কাশি বা ডায়রিয়া নিয়ে এসছেন,
এরকম আমাদের কাছে আরও কিছু বাচ্চা আছে যেমন অল্প বয়সে বোঝা যায়নি, যখন স্কুল এজ হয়েছে তখন দেখেছে যে বাচ্চাটা অমনোযোগী এরকম। তো এরকম যদি আপনি কখনো দেখেন আপনার ফ্যামিলিতে বা আপনার সোসাইটিতে এরকম কেউ আছে, তাহলে কিন্তু এখানে সার্ভিস আছে এবং 10 টাকার টিকিট কেটে বা আমাদের ফোন নাম্বারটা আছে, আপনারা ফোন করে চলে আসতে পারেন। তো এরকম অ্যাওয়ারনেস আমরা লাস্ট 16 ইয়ার্স ধরে আমরা করছি এবং এখন দেখা যাচ্ছে যে থার্সডেতে আমরা এই ক্লিনিক রান করতে করতে কিছু সংখ্যক শিশুদেরকে ফিরিয়ে দিতে হয় এবং ওই অ্যাসেসমেন্টটা করতে 45 মিনিট সময় লাগে। এখন দেখা যায় যে স্কুল এজের একটা বাচ্চা এমনিতেই আসে, স্কুল ছুটির পরে অনেক প্যারেন্টস আসে যে আমার বাচ্চা, আমি শুনেছি ওয়েল বেবি ক্লিনিক নামে এবং আমাদের একটা ওয়েবসাইট আছে কিন্তু মিনিস্ট্রিতে, সেখানে আমাদের প্রত্যেকটা ডাক্তার, থেরাপিস্ট, সাইকোলজিস্টের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস সহ দেওয়া আছে, আমরা কে কোন মেডিকেলে কাজ করি সেগুলো দেখে দেখে কিন্তু চলে আসতেছে এবং আমাদের কাছে ফোন আসতেছে অনবরত। সো সেই ইয়ারনেসের জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি লাস্ট 16 ইয়ার্স। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে এই যে অ্যাওয়ারনেসের জায়গা থেকে আমরা কাজ করতে করতে আমাদের মিথগুলো কিন্তু অনেকটা কমেছে। এখন এই এপিলেপসি রোগী অর্থাৎ খিঁচুনি রোগীকে কিন্তু গ্রামেগঞ্জে বলে জিনে ধরেছে, ভূতে ধরেছে বা অভিশাপ যেটা বলে, সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি এবং আমাদের ওয়েন্সডে ক্লিনিকটা যেটা আমরা ওই এপিলেপসি ক্লিনিক বলি, সেটাও কিন্তু আমাদের অনেক বেশি হ্রাস হচ্ছে এখন। এবং আমাদের দেশের প্রত্যেকটা, আমারও মনে হয় এটা আমার মধ্যেও আছে যে আমি যতই বিদেশে গিয়ে ডক্টর দেখাই, এভার কেয়ার, স্কয়ার যেখানে দেখাই, মেডিকেল কলেজে তো যাই নাই, এই ধরনের একটা টোন কিন্তু আমাদের জনসংখ্যার মধ্যে আছে। সে মেডিকেল কলেজ বলতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজকেই বোঝায়। সো সেই জায়গা থেকে আমাদের প্রেশারটাও অনেক বেশি। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক অজন্তা রানী সাহা, আমি একটি প্রতিবেদন করেছিলাম শুধু আপনাকে নিয়েই, আপনি, আপনার পরিবার, আপনার মেয়ে, এই যে যুদ্ধে আপনি নেমেছেন, আপনার মেয়ের কারণেই আপনার বিশেষজ্ঞ হিসেবে আপনি নতুন করে নিজেকে সাজিয়েছেন। মানে এই যুদ্ধে জয়ী হওয়া কত বেশি মানে কঠিন, এবং চাইলে মানে এই স্নায়ুজনিত সমস্যা থাকার পরেও বিয়ে দেয়া, সন্তান হওয়া, মানে এটি কি এক্সাম্পল আপনার কাছে আছে নাকি আরও এক্সাম্পল এরকম আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে বিষয়টা আমরা বলছিলাম যে সচেতনতা একটা বিষয়, এবং আমার মেয়েকে নিয়ে যখন আমি ছোটোবেলায় আমার যারা টিচার, আপনার মেয়ে তো সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, আচ্ছা, আমার যারা টিচার তাদের কাছে যখন যেতাম, ওনারা বলতো ও তো এরকমই থাকবে, 10-12 বছর বাঁচবে। আচ্ছা, এখন আমার মেয়ের বয়স 31+। এই ছিল আমার কাছে ওনাদের বক্তব্য। এবং আমি আমার মেয়েকে নিয়ে দেশে দেশের বাইরে সব জায়গায় ঘুরেছি এবং আমি নিজে কিছু ইনোভেট করেছি। ও যখন দাঁড়াতে পারতো না, আমি নিজে রংপুরে তখন পোস্টিং, আমি বাঁশ বেঁধে ওকে বগল দিয়ে দাঁড় করাইতাম। এখন আমাদের সিআরপিতে সেগুলো আছে, আমি দেশের বাইরে গিয়ে দেখেছি। এগুলো ছিল আমার নিজের ইনোভেশন। এবং আমি যেটা মনে করি যে আমার মেয়েকে যে 31 বছর আগে দেখেছে, সে কখনো বিশ্বাস করে না যে আজকের প্রজ্ঞা পারমিতা সেই পারমিতা। এবং আজকে যারা বলে দেখে, তাদেরকে যদি বলি যে ও হাঁটতে পারতো না, 7 বছর বয়সে কথা বলেছে, দাঁড়াইতে পারতো না, ঘাড় সোজা, তারা বলে যে না, এটা সম্ভব না। এই জন্য আমি যেটা করি যে আমি যেখানেই কাজ করি আমি আমার মেয়েকে নিয়ে যাই, যে এই ধরনের বাবা মাদেরকে উৎসাহিত করা যে না, আমার বাচ্চাটাকে আমি এত দূর নিয়ে আসতে পারি। আপনার মেয়ে তো চাকরি করছে এখন, সে ঢাকা মেডিকেলে চাকরি করছে, সে ইন্টারন্যাশনালি অনেক দেশে গিয়ে নৃত্য করেছে, টেবিল টেনিস খেলেছে, ইউরোপে গিয়ে, চীনের সাংহাইতে গিয়েছে। সেইগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র একাগ্রতা, ধৈর্য এবং তাকে নিয়ে কাজ করা। সে মাও হয়েছে। সেই বাবা মারা যদি, যাদের সন্তান আছে, তারা যদি এইটা এক্সাম্পল হিসাবে দেখে, তারা তখন এগিয়ে যায়। এবং শুধু তাই না, এখনও আমার কাছে অনেক বাবা মারা আসে, তারা এসেই যে আমার সন্তানটাকে বিয়ে দিতে পারবো, ও বড় হবে, ও কি সন্তান ধারণ করতে পারবে, তখন আমি আমার মেয়েকে দেখাই যে এইরকম এক্সাম্পল আছে, আপনারা কাজ করলে এটা সম্ভব এবং এই কাজটা আপনারা চালিয়ে যাবেন। এই কাজটা যদি না করা হয়, এবং এই যে আমরা বলছি যে সমাজকে কেন, সোসাইটিকে এডুকেট বা কাউন্সেলিং করতে হবে, এই যে তাকে যদি অ্যাকসেপ্ট না করে, এখন সে ঢাকা মেডিকেলে চাকরি করছে, আমি কিন্তু ঢাকা মেডিকেল নাই, এই পরিবেশটা যদি তাকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে তো সেটা হতো না। 1 নাম্বার, ও নিজে গাড়ি থেকে নামে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে তার অফিসে, সই করছে কোথায় কোথায়, তার ফেস, বায়োমেডিক্যাল আইডেন্টিফিকেশন সব জানেছে,
এই জিনিসটা যে একটা যে সুযোগ দিলে কিন্তু একটা ব্যক্তি তার স্কিলনেসটাকে আরও বাড়াইতে পারে। ও যদি ঘরে বসে থাকতো এই জিনিসগুলো শিখতো না। কাজে আমাদের শুধুমাত্র সরকারকে না, কর্পোরেট লেভেলেও যদি আমরা এই সুযোগগুলো সৃষ্টি করি, যার যে স্কিলনেসটা আছে। আমি বলি যে ডাউন সিনড্রোম, লেমন ট্রি নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ভারতে, একটা কনফারেন্সে তারা দেখিয়েছে যে ডাউন সিনড্রোম অ্যাডাল্ট বাচ্চাদেরকে নিয়ে ব্যক্তিদেরকে তারা চাকরি দিয়েছে। তারা বলেছে যে তাদের স্টাডির রেজাল্ট যে 25% মোর আউটপুট পেয়েছে দেন দ্য নর্মাল পার্সনের চেয়ে। এবং ওনাদের হয়েছে যে আপনারা অ্যাডাল্ট সুস্থ ডাউন সিনড্রোম ব্যক্তিদেরকে আমাদেরকে দিবেন, আমরা চাকরির জন্য তৈরি করে নেব। তো এইটা যেহেতু ইন্টারন্যাশনালি আছে, আমি মনে করি আমাদের সরকারও সেটা করতে পারে। আমি সব জায়গায় যেয়ে বলি যে ওরা নৃত্য করতে পারে। একটা পারফরমেন্সে যদি যে কোনো প্রোগ্রাম, আমাদের সরকারি বেসরকারি প্রোগ্রামে তাদের যে নৃত্য করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই পরিবার, ওই ব্যক্তি মনে করে যে না, আই এম আইডেন্টিফাইড, আমার একটা যোগ্যতা আছে, আমাকে মূল্যায়ন করা হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে, সমাজকে ভাবতে হবে, আমাদের কর্পোরেট লেভেলকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। আবার এইটা সম্ভব যদি আমরা এন্ট্রি পয়েন্ট, আমরা বলছি যে এন্ট্রি পয়েন্ট শিশু বিকাশ কেন্দ্র, ওই জায়গাটায় যদি এই যে আমি ধৈর্য ধারণ করে এসেছি, এই গত দিনও আমার একটা পেশেন্ট এসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। উনি বলছে যে এইরকম অনেকে তাকে বিভিন্ন রকম হ্যারাস করে, কথা বলে তোমার বাচ্চার মুখটা এরকম, সে কথা বলতে পারে না কেন। তো তখন বললো যে ম্যাডাম আপনাকে দেখে, আপনার সাথে দেখা করে আমার মনে হয়েছে যে আবার বাঁচতে শিখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে যুদ্ধ করেছেন, মানে এই যুদ্ধের কোনো প্রতিদান আসলে হয় না। আনবিলিভেবল। ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে একটা তো হচ্ছে যে একটা বোঝা তৈরি হয়ে যাওয়া পরিবারে, একটা সাধারণ দেখেন থ্যালাসেমিয়ার রোগীর 2 থেকে 3 ব্যাগ রক্ত লাগে। তো একদিন আমার সাক্ষাৎকারে একটা শিশু মানে ঠাস করে তার চোখ দিয়ে পানি পড়লো, একটা বাক্য বলল যে আমি তো আমার পরিবারে বোঝা হয়ে গেছি। হ্যাঁ, সে তো তাও বুঝেছে হয়তো সে বোঝা হচ্ছে, হয়তো আসলে পরিবার মনে করছে না। আর এটা বোঝার ক্ষমতাও তো আসলে স্নায়ুজনিত সমস্যা যার আছে তার আসলে নাই। তারপরে হচ্ছে তার আর্থিক সক্ষমতার ইস্যু। পৃথিবীতে আসলে এদেরকে যারা দেখছে, বাসায় পুরো টুলস নিয়ে চলে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে, সেবা দিচ্ছে, এই খরচগুলো আসলে কারা বিয়ার করে? ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট বিয়ার করে। গভর্নমেন্ট বিয়ার করে, সরকার পুরোটাই বিয়ার করে। পুরোটাই। এখানে আপনার 911 যেটা ইমার্জেন্সি নাম্বার, এই 911 ইমার্জেন্সি নাম্বারে ফোন করার পরে যে কোনো অ্যাকিউট ইমার্জেন্সিতে হোক, বা ধরেন যে তাদের হেল্পলাইনে তারা ফোন করার পরে, ম্যাডাম অলরেডি বলেই দিছে যে তাদের টোটাল টিমটা বাসায় পাঠাচ্ছে। সো এই যে যাওয়ার খরচ, আসার খরচ, এটুকুই যে শুধু সরকার বহন করে ব্যাপারটা কিন্তু এরকম না। ওদের স্পেশাল স্কুল আছে যেগুলো গভর্নমেন্টের, মানে শুধু প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল, সেইখানেও কিন্তু টিউশন ফিজ নাই। এন্টায়ার টিমটাই ফ্রি, পুরো টিমটাই ফ্রি। এবং 2টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটর, মানে আপনার তার হ্যাবিট ক্রিয়েট করে দিবে কীভাবে ব্রাশ করতে হবে, ওয়াশরুম করতে যাওয়া, বা কীভাবে ওয়াশ করতে হবে, ক্লিন আপ রাখা, হ্যান্ড ওয়াশ নেওয়া। আর্লি চাইল্ডহুড ডেভেলপার, মানে তার ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটার মার্কিংগুলো, পয়েন্টগুলো ঠিক রাখা, আন্ডার দ্য সুপারভিশন অফ এ স্পেশালিস্ট ডক্টর। নট অনলি দ্যাট ওয়ান, একটা প্যারামেডিক্স যখন বাসায় এসে কোনো একটা অটিস্টিক বেবিকে হেলথ সার্ভিস প্রোভাইড করবে, সেও কিন্তু অন দ্যাট টাইম কনসাল্টিং উইথ এ ডক্টর, ওভার দ্য ফোনে হোক বা ওদের যে নেটওয়ার্ক থাকে, ফরসে ধরেন টরেন্টোতে টরেন্টো হেলথ নেটওয়ার্ক, অথবা আমি স্কারবোরোতে থাকি, স্কারবোরো হেলথ নেটওয়ার্ক, এই ধরনের একটা নেটওয়ার্ক থাকে। ওর মাঝখানে প্যারামেডিক্স থাকে, তাদের টিম থাকে, স্পেশাল সার্ভিস টিম থাকে। লাইফ লং এরা শুধু যে মেডিকেল সার্ভিসের মানে খরচ ফ্রি পায় ব্যাপারটা তাও না, তাদের ট্রান্সপোর্টও ফ্রি। আপনি দেখবেন ওই যে মেট্রো বা টিটিসি, যেটা রাষ্ট্র তার সর্বোচ্চটুকু দিয়ে এক্স্যাক্টলি। এবং আপনার ট্রেনে উঠবেন, সিট ফিক্স করা, বাসে উঠবেন, সিট ফিক্স করা, স্পেশাল একটা অ্যাম্বুলেন্সের মতো আছে, সে হসপিটালে যাওয়া আসা সেটাও ফ্রি এবং ফিক্স করা। তাকে ধরে তুলতেছে, ধরে নামাচ্ছে, নো চার্জ। আমি দেখলাম আমাদের নায়াগ্রা ফলসে দেখছিলাম যে একটা গাড়ি সবসময় ঘোরে, তো ওইখানেও
ওই গাড়িটাও এমনভাবে তৈরি করা যে মানে এই ধরনের মানুষের জন্য আলাদা সিস্টেম, তাকে আলাদাভাবে কেয়ার করে নেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে কারোর মধ্যে কোনো বিরক্তিও আসলে নাই। না বিরক্তি নাই। ইভেন আপনি দেখেন এটা নায়াগ্রাতে গেছেন, স্পটে আসলে সেটাও তারা চিন্তা করেছে। আপনি অলরেডি নায়াগ্রা ভিজিট করছেন তাই না? তো ওখানে একটা বিগ ইস্যু কিন্তু দেখবেন পার্কিং। তো মাঝে মাঝে দেখবেন বড় পার্কিংয়ে 2টা বা 4টা পার্কিং হচ্ছে খালি থাকে, কেউ ওখানে গাড়ি রাখতেছে না। ওইখানে কিন্তু হুইল চেয়ারের এটা সাইন দেওয়া, দিস আর ফর দিস কাইন্ড অফ পিপল, দিস কাইন্ড অফ বেবিস, দিস কাইন্ড অফ পেশেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই স্বপ্ন কবে পূরণ হবে আমরা জানি না। আমরা আরো একটি বিরতি, শেষ বিরতি নিয়ে আলোচনা করছি। ডাক্তার তোশিবা রহমান, আপনার কাছে জানবো যে আসলে এই শিশুদেরকে খুবই দ্রুত বের করার পথ আসলে কি, কোন সাইন, বা আসলে মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই আমরা কিভাবে সচেতন হতে পারি? এই ক্ষেত্রে আমি বলবো সচেতনতা আমাদের রুট লেভেল থেকেই করা উচিত। যখনই একটি মা মানে ভ্রূণ থেকেই কিন্তু ফ্রম দ্য কনসেপশন যদি গাইনোকোলজিস্টরা আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করেন এবং আমাদেরকে যদি সেখানে ইনভাইট করেন যে এখানে একটা প্রেগনেন্ট মা আসবেন এন্টিনেটাল চেক আপে, সেখানে আপনারা এসে একটু কাউন্সিলিং করে যান, কারণ আমাদের তো চাইল্ড সাইকোলজিস্ট আছেই। এবং সেই ক্ষেত্রে আমরা যখন ব্রেস্ট ফিডিং নিয়ে কথা বলি যে কাউন্সিলিং বা অ্যাওয়ারনেসের জন্য, সেই জায়গা থেকে মায়ের পুষ্টি, মায়ের যে প্রপার একটা মেন্টাল হেলথ, মায়ের যে প্রপার স্লিপ সেটা যদি থাকে, এবং আমরা শিশু বিকাশ কেন্দ্রে আমরা যেটা করি ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ আমরা বলি, এবং গোল্ডেন পিরিয়ড ওইটাকে বলা হয়, ফ্রম দ্য কনসেপশন আপ টু 2nd ইয়ার অফ আ চাইল্ড এজ। তো সেই সময়টাকে যদি আমরা ধরি তাহলে অবশ্যই আমাদের সেখানে একটা রোল আছে। এবং আফটার বার্থ, জাস্ট আফটার বার্থ আমরা দেখি যে শিশুটি দেরিতে কান্না করেছে কিনা, শিশুটি কোনো কারণে এনআইসিউতে অ্যাডমিটেড কিনা, তখন তো আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলি। এবং আর্লি স্টিমুলেশন আমরা সেদিন থেকেই শুরু করে দিই। রেজিস্ট্রেশনের আগে থেকে আমরা আর্লি স্টিমুলেশন শুরু করি। মানে আমরা মাকে বলি বা মায়ের সাথে যারা আছেন তাদেরকে বলি যখন বাচ্চা ব্রেস্ট ফিড করবে তখন বাচ্চার সঙ্গে কথা বলতে, গান করতে, বাচ্চা সারা শরীরে একটু ছোঁয়া দিয়ে দিতে, যেটা হচ্ছে আপনার স্টিমুলেশন, টেকটাইল স্টিমুলেশন বা আর্লি স্টিমুলেশন থেরাপি, সেটা কিন্তু আমরা প্রথম দিন থেকেই শুরু করি। আমরা এটা ধরে রাখি না যে এই শিশুটা শিশু বিকাশ কেন্দ্রে আসবে কোনো একটা ডিলে নিয়ে, তা নয়। এই বাচ্চাটার যেন কোনো ডিলে নিয়ে আসতে না হয়, যেহেতু কোনো একটা কারণে সে এনআইসিউতে অ্যাডমিটেড আছে, নিশ্চয়ই তার হয়তো অ্যাসফিক্সিয়া অথবা তার ব্রেনে কোনো সেপসিস বা ইনফেকশন, কোনো একটা কারণে শর্ট টার্ম না হোক লং টার্ম দেখা যাবে বাচ্চাটার আউটকামে দেখা গেল স্কুল এজে গিয়ে তার অ্যাটেনশন ধরে রাখতে পারছে না, বা এই বাচ্চাটা কোনো এক সময় হয়তো ফেব্রাইল সিজার অর্থাৎ জ্বর হয়ে যে খিঁচুনি সেটা হতে পারে। সেজন্য কিন্তু আমরা ইনিশিয়ালি সেই কাউন্সিলিংগুলো করে থাকি। এবং আমরা দেখেছি যে যদি খুব আর্লি স্টিমুলেশনগুলো আমরা শুরু করতে পারি তাহলে এই বাচ্চারা খুব দ্রুত কিন্তু রিকভারি করে। যেমন এনআইসিউর আমাদের আলাদা যে রেজিস্ট্রেশনের যে ফর্মগুলো আছে এবং আমাদের যে রেজিস্ট্রেশন যে বুকসগুলো আছে, সেখানে আমরা দেখি যে কোন শিশুটাকে আমরা আর্লি স্টিমুলেশন কত দিন বয়সে শুরু করতে পেরেছি, এই শিশুটাকে আমরা 3 মাস পরে আবার ফোনে অথবা তাদেরকে আবার কাউন্সিলিং করে যে আপনারা কাম ব্যাক করেন। তখন আমরা ফলো আপে দেখি যে না, যে শিশুটা 2 থেকে 3 বার অলরেডি আমাদের কাছে চলে এসেছে তার কিন্তু সাকসেস রেট খুব ভালো এবং খুব ভালো করছে, এবং অ্যাকর্ডিং টু ক্রোনোলজিক্যাল এজ তার মেন্টাল এজটাও ডেভেলপ করছে। আর যারা দেখেছি যে একটু ড্রপ আউট হয়েছে, হয়তো 6 মাস বয়সে আসেনি, 1.5 বছর বয়সে কোনো একটি কারণ নিয়ে এসেছে, তখন আমরা আমাদের রেজিস্ট্রেশন ফাইলে দেখি যে না, এই বাচ্চাটা তো আমাদের কাছে 45 ডেজে একবার এসেছিল, আমরা একটা কাউন্সিলিং করেছি, স্টিমুলেশনগুলো শুরু করতে পেরেছি, বাট ড্রপ আউটের কারণে সে 1.5 বছর বয়সে মাল্টিপল বা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে নিয়ে আসছে। আমরা শেষ প্রান্তে আমি শেষ প্রশ্ন অধ্যাপক অজন্তা রানী সাহা আপনার কাছে করতে চাই যে এখনও তো আমরা বলি যে 50% বা 40% ডেলিভারি বাড়িতেই আসলে হচ্ছে, তারা আসলে মানে এই প্রোগ্রামগুলো শোনেও কিনা আমি আসলে জানি না, তাদের জন্য এবং হসপিটালে যাদের বেবি হচ্ছে অন্তত কি দেখে, অন্তত ওই যে ওয়েলবিং ক্লিনিক বলি বা হাসপাতালে বলি বা একজন নিউরোলজিস্টের সঙ্গে দেখা করানো দরকার এই সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে? আপনি যেই প্রশ্নটা তোসিবাকে করেছিলেন ওখান থেকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। সেটা আমি মনে করি যে আমরা ইউনিভার্সিটি এবং কলেজ গোয়িং ছেলে মেয়েদেরকে যদি ট্রেনিং করি, ওখান থেকে ফার্স্ট শুরু করতে হবে। দে আর প্রিপেয়ার টু বি এ মাদার। তখন যে মা যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে, তার বাচ্চাটা যদি অ্যানিমিক হয়, তার কিন্তু ব্রেনে ডিলেড ডেভেলপমেন্ট হয়, এবং সেই বাচ্চাটা পরে শুধু হিমোগ্লোবিনের অভাবের জন্য সে স্লো লার্নার হয়ে যায়, প্রতিবন্ধিতায় সে ঢুকে গেল। কাজে আমরা যদি ওখান থেকে কাজ করতে শুরু করি তাহলে আমরা অনেকটা কমায় আনতে পারবো। এবং তাদেরকে যদি আমরা এডুকেট করতে পারি যে হসপিটাল ডেলিভারি মাস্ট, যদিও আমরা এটা সবসময়ই বলছি, আমাদের দেশের যে স্ট্যাটিস্টিক আছে, আমাদের লাস্ট যে স্ট্যাটিস্টিক্স, তাকে দেখা গেছে যে 55% ডেলিভারি
এবার কেয়ার থেকে একদম গ্রাম পর্যন্ত সম্ভব। বাকি 45% to 50% ডেলিভারি এখনও বাড়িতে হচ্ছে। কাজে এই যে ডিলেড ডেভেলপমেন্ট, ডিলেড ডেলিভারি, অবস্ট্রাক্টেড ডেলিভারি, তখন যে ব্রেইনে আঘাতজনিত কারণে সেরিব্রাল পলসি ডেভেলপ করে, বা তখন যে বেশি রক্তক্ষরণের কারণে বাচ্চাটা হিমোগ্লোবিনের অভাবে ভোগে, এই জিনিসগুলো করার জন্য প্রথমত সরকারকে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে 100% ডেলিভারি আমরা হসপিটালে করতে চাই। সেটা একটা বড় কাজ হবে, যেটা দিয়ে আমরা প্রতিবন্ধিতা অনেকটা প্রিভেন্ট করতে পারবো। আরেকটা যেটা আপনি বললেন, যে কাজটা নিয়ে আমি সরকারের কাছে বারবার ঘুরছি, যে ডাউন সিনড্রোম যদি আমরা ইন্টেইউটোরো ডায়াগনোসিস করতে পারি এবং ডেলিভারির সাথে সাথে চিকিৎসা শুরু করতে পারি। ডাউন সিনড্রোম কিন্তু অটিজমের মতো এত না, কিন্তু আমরা অনেক দেরি করে তাকে ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করতে পারলে তার মেডিকেল সমস্যাগুলোর চিকিৎসা যদি আমরা আর্লি করি, তার কিন্তু একদম নিয়ার অ্যাবাউট নর্মাল লাইফ লিড করতে পারবে। আচ্ছা, সেটা সরকারের দায়িত্ব নিতে হবে, যে স্ক্রিনিং প্রসিডিওর আমি এটা কাজ করছি, দেখি কতদূর আমরা যেতে পারবো, যে আমরা ইন্ট্রেটুর অথবা অ্যাট বার্থে ডায়াগনোসিস করতে পারি ডাউন সিনড্রোম। এরকম অটিজমরেও যদি আমরা যত আর্লি ডায়াগনোসিস করতে পারবো, ইন্টারভেনশন করলে কিন্তু তারা নর্মাল। কারণ প্রতিবন্ধিতা ওই ব্যক্তিটার জন্য পরিবারের, ইভেন আমি বলি সমাজ, অর্থনৈতিক বার্ডেন ফর দ্য কান্ট্রি, সব কিছু মিলে। কাজেই আমরা যত ডায়াগনোসিস আগে করব এবং ট্রিটমেন্ট করতে পারবো, তাদেরকে সুস্থ জীবনে ফেরানো সম্ভব এবং প্রিভেন্ট করাও সম্ভব। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকে খুব চমৎকার করে আমাদের সংকটের বিষয়গুলো তুলে ধরবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উন্নত দেশ বা একেবারে মিডল ইনকাম কান্ট্রির মধ্যে অনেকে আছে যারা এই স্নায়ুজনিত সমস্যার রোগীদের সমস্ত দায়িত্ব রাষ্ট্র নিজে নিয়ে নিয়েছে। আমরা যখন একটু সুন্দর যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে আমরা বরং পিছিয়ে আসছি। বলাই যায় যে একজন চিকিৎসক এই শিশু বিকাশ কেন্দ্রের মধ্যমণি, সেই মাথাটা যদি আমরা কেটে ফেলি, তাহলে এটি সংকটটা শুধুমাত্র চিকিৎসকের নয়। এই চিকিৎসকের সংখ্যা হয়তো 35 জন হতে পারে, এর বেশি তো নয়, কিন্তু এটার উপরে নির্ভর করছে লাখ লাখ স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী যারা আছে তাদের জীবন, এবং তাদের জীবন মানে হচ্ছে সেই পরিবারগুলোর বোঝা ব্যাপকভাবে বাড়ছে। তো আমরা মনে করি যে অবশ্যই সরকার এইটি পর্যালোচনা করে পূর্বের অবস্থায় ফিরে আসবেন, চিকিৎসক ছাড়া যেন শিশু বিকাশ কেন্দ্র না চলে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।